20 minutes biology, second chapter কোষ বিভাজনের revision. মাত্র 20 মিনিটে 20 মিনিট লেখা হয়ে গেছে। So first chapter নাম হচ্ছে cell division. What is cell division? So cell division is the process which is necessary and mandatory for us. তো জীবদেহে কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এর মাধ্যমে জীবে তার দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে। বংশবৃদ্ধি কীভাবে? মিওসিসের মাধ্যমে। দৈহিক বৃদ্ধি কেমনে হয়? মাইটোসিসের মাধ্যমে। সংজ্ঞা: যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি হতে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় কোষ বিভাজন বা সেল ডিভিশন প্রসেস। তারপর হচ্ছে যে বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ এবং যে কোষটি বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ। তারপর হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম সামুদ্রিক স্যালামেন্ডার, এটার বৈজ্ঞানিক নাম লাগবে না এগুলো, ট্রিটিয়াস মেলাস্কি মেকিওলোসাম কোষের সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। রুডলফ ভির্সাও বলেন কোষ থেকে কোষের সৃষ্টি হতে পারে, মানে সেল ডিভিশন ইজ মাস্ট, এটা বুঝতে চাইছেন তিনি। তারপর হচ্ছে যে যদি কোষে এক সেট ক্রোমোজোম থাকে ওটাকে বলা হয় হ্যাপ্লয়েড, এবং 2 সেট ক্রোমোজোম থাকলে ওটাকে বলা হয় ডিপ্লয়েড। যেমন মানুষের দেহ কোষ হচ্ছে যে টুয়াইস এন এবং জনন কোষ হচ্ছে যে এন। পরবর্তীতে হচ্ছে যে সেল ডিভিশন কয় প্রকার? সেল ডিভিশন 3 প্রকার। উই অল নিউ দ্যাট: অ্যামাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মিওসিস। অল অফ আস নিউ দ্যাট। সো কিন্তু অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস কেন ঘটে? ফার্স্টে আছে অ্যামাইটোসিস সেল ডিভিশন। এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় বিকজ অফ যে কোষ বিভাজন প্রক্রিয়া জটিল কোনো প্রক্রিয়া ছাড়াই নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভক্ত হয় এবং দুটি কোষে পরিণত হয়। আবিষ্কার করেন কে? রবার্ট রিম্যাক। কত সালে? 1855 সালে। কোথায়? মুরগির ভ্রূণে পায় ফার্স্ট অফ অল লক্ষ্য করেন অ্যামাইটোসিস। আচ্ছা, তারপর হচ্ছে যে প্রক্রিয়া হচ্ছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোনো ধরনের জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে, ঠিক আছে? কোনো জটিলতা ছাড়াই ঘটে। আর নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে বিভাজিত হয়ে দুই অংশে ভাগ হয়। সরাসরি দুই অংশে ভাগ হয়। নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়, মাঝখানে ভাগ হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। পরে কোষটির মধ্যভাগে একটি চক্রাকারে গর্ত ভেতরের দিকে ঢুকে পরিশেষে দুভাগে ভাগ হয়ে যায়। লাস্ট হচ্ছে যে ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় যা কোষক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের আকার ও আকৃতি লাভ করে। মোট কথা এটা তো কোনো জটিলতা হয় ছাড়াই যে সম্পন্ন হয়, এটাই আমরা হচ্ছে যে ফার্স্টে পড়ছিলাম সংজ্ঞার মধ্যে। কিন্তু কথা হচ্ছে যে নিউক্লিয়াস বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজনটা কীভাবে হয়? তো নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে দুভাগে বিভক্ত হয়। কীভাবে? নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুই অংশে ভাগ হয়। নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুটি অংশে বিভক্ত হয়। দুভাগে ভাগ হয়। নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়, মাঝখানে ভাগ সৃষ্টি হয়, ফলে হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। পরে কোষটির মধ্যভাগে একটি চক্রাকারে গর্ত ভিতরের দিকে ঢুকে পরিশেষে দুভাগে ভাগ হয়ে যায়। ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় যা কোষক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের আকার ও আকৃতি ধারণ করে। আশা করি বুঝতে পারছি। তো তারপর হচ্ছে যে কোথায় ঘটে? কতক ইস্ট অ্যামিবা ও এককোষী জীবের এই প্রকার বিভাজন দেখা যায়। ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রায় এটার মধ্যে, বাট কোনোটা প্রায় সমর্থক আর কি। তাৎপর্য: স্ট্রেসবার্গার যে আছেন উনি বলছেন যে এই প্রক্রিয়া হতে সকল উন্নত ও জটিল প্রক্রিয়ার বিভাজন উৎপত্তি হয়েছে। কোনো এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এটি একমাত্র ফলপ্রসূ প্রক্রিয়া, ঠিক আছে? তো ফার্স্টে নিউক্লিয়াসটি সরু ও লম্বা হয় এবং দুভাগে বিভক্ত হয়ে যায়। পরে কোষটির মধ্যভাগে একটি চক্রাকারে গর্ত ভিতরের দিকে প্রবেশ করে এবং দুভাগে ভাগ হয়ে যায়। এরপর আছে মাইটোসিস সেল ডিভিশন। এটাকে বলে ইকুয়েশনাল সেল ডিভিশনও বলা হয়। সংক্ষেপে যদি আমরা এর প্রসেসটা বলি, প্রকৃত কোষী জীবদেহ কোষ গঠনের কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে কি মাইটোসিস সেল ডিভিশন। এই কোষ বিভাজনে প্রতিটি ক্রোমোজোমের একটি করে ক্রোমাটিড দুই মেরুতে গিয়ে দুটি দুমেরুতে গিয়ে অবস্থান করে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে।
অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে কোষের উদ্ভিদ কোষের কোষ প্রাচীর এবং প্রাণী কোষের প্লাজমা মেমব্রেন সিস্টেমের মাধ্যমে সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়ে যায় এবং দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। দ্যাটস মিন সংক্ষেপের প্রসেসটা যদি আমরা বলি, প্রকৃত কোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন প্রক্রিয়াটাকেই প্রকৃত কোষী জীব গঠনের কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে যে কি মাইটোসিস। এই কোষ বিভাজনে প্রথমে ক্রোমোজোমের একটি করে ক্রোমাটিড, প্রতিটি ক্রোমোজোমের একটি করে ক্রোমাটিড। এই কোষ বিভাজনে প্রতিটি ক্রোমোজোম, মানে প্রতিটি ক্রোমোজোম বলতে আমি প্রতিটি ক্রোমোজোমের যে ক্রোমোজোম আছে প্রতিটি ক্রোমোজোমের একটি করে ক্রোমাটিড দুই মেরুতে গিয়ে অবস্থান করে, ফলে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে উদ্ভিদ কোষে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোকাইনেসিসটা ঘটে কীভাবে ওটা তো আমরা জানি। মোট কথা হচ্ছে যে এই প্রক্রিয়ায় প্রথমে প্রতিটি ক্রোমোজোমের একটি করে ক্রোমাটিড দুই মেরুতে গিয়ে অবস্থান করে। যখন দুই মেরুতে গিয়ে অবস্থান করে তখন অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। ঠিক আছে, সো নিউক্লিয়াসের বিভাজন যখন অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর এবং প্রাণী কোষে কী হয় জানো, প্রাণী কোষে প্লাজমা মেমব্রেন সৃষ্টি হয়, ফলে সাইটোপ্লাজম দুভাগে ভাগ হয়ে যায় এবং দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। সমীকরণিক কোষ বিভাজন বলা হয় কেন? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়, অর্থাৎ প্রকৃত কোষে একটি নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবারই বিভক্ত হয়, যার ফলে সম আকৃতির সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। সম আকৃতির সমগুণ সম্পন্ন হয় এটাকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন আর কি। কোথায় ঘটে? মাইটোসিস প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে, যেমন উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু অঞ্চল ক্যাম্বিয়াম অঞ্চলে হয়ে থাকে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে যে কিসের? মাইটোসিস প্রক্রিয়ার কারণে হয়। জননাঙ্গের গঠন ও বৃদ্ধিও কিন্তু মাইটোসিসের কারণে হয়। কোষ চক্র বা সেল সাইকেল মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া মাইটোসিস সেল ডিভিশনই হয় না। সো বুঝতে পারতেছেন, কোষের সৃষ্টি, এর বৃদ্ধি, পরবর্তীতে বিভাজন যে চক্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় কোষ চক্র। হাওয়ার্ড এবং পেল্ক এটার প্রস্তাব দেন। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। 10⁻14 লিখছে, আই থিঙ্ক এটা প্রবলি ভুল, নট শিওর। দেহকে সুস্থ রাখতে সঠিক সময়ে সঠিক কোষকে বিভাজিত হতে হয়, নতুবা সমস্যায় পড়তে পারি। এই বিভাজনের জন্য প্রয়োজন অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকেত। অভ্যন্তরীণ উদ্দীপনা বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস আছে, আর বাহ্যিক উদ্দীপনা বিভিন্ন হরমোন এবং এনজাইম আছে। আচ্ছা, যেমন এক্সাম্পল হিসেবে দেহের কোনো স্থানে যদি কাটা যায়, ফার্স্টে কী হয় যেন অণুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। অণুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করার মাধ্যমে যার উদ্দীপনায় কোষ ক্ষত স্থান জোড়া লাগায়। দেহে কোনো স্থান কেটে গেলে রক্তের অণুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, যার উদ্দীপনায় কোষ ক্ষত স্থান জোড়া লাগায়। বুঝছো? যার উদ্দীপনায় কোষ ক্ষত স্থান জোড়া লাগায়। ইমিউন সিস্টেমের জন্য প্রয়োজনীয় যে কোষসমূহ আছে ওগুলোকে শ্বেত রক্তকণিকা একটি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে উৎপন্ন করে। আর বোন ম্যারোতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন নামক হরমোন উৎপন্ন করে। দ্রুত কোষ বিভাজনের জন্য বিশেষত ভ্রূণ অঞ্চল ও মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ, বাট অনেকগুলো কোষই হয় না, যেমন বিভাজিত হয় না, যেমন লোহিত রক্তকণিকা, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষসমূহ কখনো বিভাজিত হয় না। কোষচক্র মেনলি দুটো পার্টে ডিভাইস, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে এম ফেজ। ইন্টারফেজের মধ্যে তিনটা দশা, উই অল নিউ দ্যাট, G1 দশা, S দশা, G2 দশা। G1 দশার মধ্যে 30 to 40% টাইম ব্যয় হয়, তারপর S দশাতে 30 to 50% অ্যান্ড G2 দশার মধ্যে হয় 10 to 20%। আর এম ফেজ নিয়ে তো আমরা আলোচনা করবোই। সো ইন্টারফেস এই অবস্থাটি হচ্ছে বেশ দীর্ঘ। পরবর্তী বিভাজন প্রক্রিয়া যদি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এই প্রক্রিয়া নিউক্লিয়াসে অনেক বেশি বিপাকীয় বিক্রিয়া ঘটে। এই অবস্থায় নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। দ্যাটস ওয়াই বহু ক্রিয়া বিক্রিয়া ঘটার কারণে কোষ চক্রের 90 to 95% টাইম ব্যয় হয় ইন্টারফেজের মধ্যে। একে সাধারণত তিনটি উপপর্যায়ে ডিফারেন্স করা হয়, যেমন G1, S, G2। এগুলো নিয়ে G1, S, G2 নিয়ে যদি আলোচনা করি, অবশ্যই লাগবে, এখান থেকে প্রচুর পরিমাণে MCQ লাগে।
G1 দশায় হচ্ছে যে একটি কোষ পরবর্তী বিভাজনে করানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপর হচ্ছে যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা সিডিকে প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয় যা পরবর্তীতে সিডিকে উৎপন্ন করে। সিডিকে ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে যে আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের উপাদান প্রস্তুত, ঠিক আছে। এখানে কেউ মরলে কিন্তু আজীবন এখানে থাকবে। তারপর এস দশা হচ্ছে যে এস দশাকে সংশ্লেষণ দশা বলা হয়। কেন জানো? কারণ ডিএনএ সংশ্লেষণ ঘটে এখানে, হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয় এখানে, তারপরে ডিএনএ সূত্রের রেপ্লিকেশন হয়। লাস্ট হচ্ছে G2 দশা, মাইক্রোটিবিউলস গঠনকারী পদার্থ গঠন করে। কি G2 দশা প্রবেশ করে পদ্ধতি সেন্ট্রোজোম মাইক্রোটিবিউল তৈরির সঙ্গে, আচ্ছা এটাকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোম আর ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একটি প্রোটিনের প্রয়োজনীয় এটিপি হয়। বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি হয়। G2 থেকে মাইটোসিস প্রবেশন ম্যাচুরিং G2 থেকে মাইটোসিস, আর ঠিক আছে। আর কোষচক্রের নিয়ন্ত্রণ হয় সাইক্লিন ডিপ, আমি এটাকে ডিপ নামে পরিচিত ছিলাম, ডিপ। সো ড্রপ মানে হচ্ছে যে G1 থেকে আমরা যা বলি ড্রপ করে, G1 থেকে এস থেকে G2 ড্রপ। রেডি ফর এক্সাম, এক্সাম বোঝাচ্ছি আমি। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে, ঠিক আছে। এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন। তারপর হচ্ছে যে এটা হচ্ছে এ হচ্ছে যে অ্যাক্টিভেট, অর্থাৎ এস পর্যায়ে হচ্ছে যে কী হয়, ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করে, সক্রিয়। আর বি হচ্ছে বাপ বলতে মানে সব কিছু সম্পন্ন করে। মাইটোসিসের জন্য মাইটোটিক স্পিন্ডল মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সব কিছু সম্পন্ন করে। তো ইন্টারফেসের কিছু গুরুত্ব, ফার্স্ট অফ অল সি আর্চিন সম্ভবত ডিমের প্রোটিন সংশ্লেষণ নিয়ে কিন্তু টিম হান্ট আগে বইয়ে ছিল, অপ্রত্যাশিত সাইক্লিন প্রোটিন আবিষ্কার করেন, বা মানে টোক্কা লাগিয়েছে আর কি। হার্টওয়েল নামক যা কোর্স সেগুলো দেখে নেবে জাস্ট। তারপর জীবদেহে ইন্টারফেসের গুরুত্ব কেন বেশি? বিকজ অফ কোষ বিভাজন অংশ কিনা এটাই এখানে ঠিক হয়। প্রয়োজনীয় প্রোটিন, ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান এখানে তৈরি হয়, ডিএনএ রেপ্লিকেটেড হয়, এটিপি তৈরি হয়, মাইক্রোটিবিউল সৃষ্টি হয়। তার হচ্ছে ইন্টারফেস না থাকলে বিভাজনই সম্পন্ন হতো না, মোট কথা একটু। আর কোষচক্রের নিয়ন্ত্রণ হচ্ছে কোষচক্র এককোষী বা বহু বংশবৃদ্ধি করতো না। কোষচক্রের ইন্টারফেস প্রস্তুতির কারণে মাইটোসিস হয়, আর না হলে কিন্তু হইতো না। প্রতিটি জীবের স্বাভাবিক কোষচক্র ওই জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন করে। অস্বাভাবিক নিয়ন্ত্রণ থেকে আমাদেরকে ক্যান্সার হতে পারে, ঠিক আছে। এমফেজ নিয়ে তো আমরা আলোচনা করবো। এটা অলদো 90-95% ইন্টারফেসে ব্যয় হয়, আর মাত্র 1 থেকে 1.5 আওয়ার্স এখানে হয় যে কি ইন্টারফেস। এটা মূলত দুটো পার্টে ডিভাইডেড। একটা হচ্ছে যে উই অল নিউ দ্যাট ইন্টারফেস, যদি অলদো ইন্টারফেস বলা যায় না, এটাকে এটাকে ইন্টারফেস বলবো, আদেও ইন্টারফেস অলরেডি আমরা বলছি। আচ্ছা, হোয়াট এভার, এটা কোষচক্রকে 3টে পার্টে ডিভাইড করছে বলছে। আচ্ছা, দরকার নেই। মাইটোসিস হলে আমরা জানি ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, আমরা নোট খাতায় যাই। সেল ডিভিশনকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যে আবার ক্যারিওকাইনেসিস বলতে মূলত মাইটোসিসের মূলত যা বোঝায় ওটা হচ্ছে ক্যারিওকাইনেসিসকে বোঝাচ্ছে, ঠিক আছে স্যার? আশা করি বুঝতে তো। ক্যারিওকাইনেসিস দ্বারা মূলত মাইটোসিস দ্বারা মূলত ক্যারিওকাইনেসিসকে বোঝানো হয়। এই মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়াকে ক্যারিওকাইনেসিস বলে। পর্যায়সমূহ হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সো প্রোফেজ নিয়ে যদি আলোচনা করি, এটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং প্রথম পর্যায়। এ পর্যায়ে নিউক্লিয়াস কি হয়, আকারে বড় হয়, ক্রোমোজোমের জল বিয়োজন হয়। অ্যাজ এ রেজাল্ট ক্রোমোজোম খাটো মোটা হতে শুরু করে, ক্রোমোজোমগুলোর জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্পষ্ট থেকে স্পষ্ট বৃদ্ধি পায়। আর কতক প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের কি বিলুপ্তি শুরু হয়। আশা করি বুঝছো। তারপর হচ্ছে প্রোমেটাফেজ একটি স্বল্পস্থায়ী পর্যায়। এ পর্যায়ে সৃষ্টি হয় কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বৈশিষ্ট্য কি স্পিন্ডল যন্ত্রের। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে।
স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিদ্যুৎ, একে বলা হয় স্পিন্ডল ফাইবার। এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রে স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়, যেসব তন্তুর সাথে এবং যা যুক্ত হওয়ার পর এটা একটা আন্দোলিত হয়, যাকে বলা হয় ক্রোমোজোমের নৃত্য। এটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ যে ক্রোমোজোমীয় নৃত্য কোথায় ঘটে প্রোমেটাফেজ অফকোর্স। তারপর হচ্ছে যেসব তন্তুর সাথে যুক্ত হয় তাদেরকে বলা হয় ট্রাকশন ফাইবার। বুঝছো, চিত্রগুলো মাস্ট অফকোর্স, চিত্রগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্য চিত্র চিত্র প্র্যাকটিস না হলে কিন্তু মেটাফেজ। এটি প্রোমেটাফেজের পরবর্তী ও অ্যানাফেজের অগ্রবর্তী ধাপ। এই পর্যায়ে সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী স্থান তথা বিষুবীয় অঞ্চলে এসে বিন্যস্ত হয়। আচ্ছা, এই পর্যায়ে প্রথমে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী স্থানে এসে বিন্যস্ত হয়, এটিকে বলা হয় কি মেটাকাইনেসিস। এই পর্যায়ে ক্রোমাটিডগুলোর সর্বাধিক খাটো ও মোটা দেখে, একে বলা হয় কি যেন কনডেনসেশন। এ পর্যায়ে কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করা যায়। শেষ ভাগে সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, আর সেন্ট্রোমিয়ারের বিভক্তি হওয়ার সাথে সাথে কিন্তু অ্যানাফেজের শুরু হয়। এ পর্যায়ে শুরুতে ক্রোমাটিডের বিভক্তি শুরু হয়, যার ফলে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। ক্রোমাটিডের বিভক্তি অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে অপত্য ক্রোমোজোমগুলো যেগুলো আছে ওগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে থাকে। অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে। অপত্য ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার হচ্ছে যে অগ্রগামী থাকে, বুঝছো, এবং বাহুদ্বয় অনুগামী হয়। এই অবস্থায় ক্রোমোজোমগুলোকে দেখতে অনেকটা ইংরেজি ভি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক অক্ষরের মতো দেখায়, VLIG আর কি। অপত্য ক্রোমোজোম, আমি আবার বলি, অপত্য ক্রোমোজোমগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে থাকে। অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী চলনের সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুগুলি অনুগামী হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে টেলোফেজের মোট কথা মাইটোসিসের ডিফারেন্স যে কাজগুলো হয়, মানে ডিফারেন্স না, অপোজিট আর কি, অপোজিট কাজগুলো হয়। এই পর্যায়ে ক্রোমোজোমের দুই মেরুতে কি হয়, স্পিন্ডল অবস্থান কি, অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুতে অবস্থান নেয়, এবং ক্রোমোজোমগুলোতে গিয়ে জল যোজন ঘটে। ওখানে শুনছি জল বিয়োজন, এখানে হবে জল যোজন। তারপর হচ্ছে শরীর লম্বা হতে থাকে, অস্পষ্ট হতে থাকে। তারপর নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের পূর্ণ আবির্ভাব ঘটে, নিউক্লিয়াস আকারে ছোট হয়। তারপর হচ্ছে স্পিন্ডল ফাইবারের বিলুপ্তি ঘটে, বিকজ অফ ওখানে স্পিন্ডল ফাইবার ছিল, এখানে স্পিন্ডল ফাইবার থাকবে না, ওখানে সৃষ্টি হবে। আচ্ছা, তারপর হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস বলতে কি বোঝায়? সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আগত ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আগত ভেসিকল মিলে কোষ প্লেট গঠিত হয়। কোষ প্লেটের উপর সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন এবং অন্যান্য দ্রব্য জমা হয় কি কোষপ্রাচীর সৃষ্টি হয়। তারপর হচ্ছে যে সাইটোকাইনেসিস না হলে শুধু ক্যারিওকাইনেসিস করে, আর এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। যেমন এক্সাম্পল আছে ডাবের পানি, বহু নিউক্লিয়াস বিশিষ্ট পানিকে বলা হয়, উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইডিক এবং প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। আচ্ছা, মায়োসিস বিভাজন শুরু করতেছে। কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুইবার এবং সেন্ট্রোমিয়ার নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, ওকে বলা হয় কি। আর ফলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। সর্বদা জনন কোষে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মায়োসিস প্রক্রিয়ায় মায়োসিস কখন হয় জানো? নিষেকের পর হয়। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে কি মায়োসিস হয় নিষেকের পূর্বে। এটা অনুযায়ী আমরা আবার 3টে ভাগে ভাগ করি, টার্মিনাল, স্পোরিক, জাইগোটিক। টার্মিনাল হচ্ছে কি ডিপ্লয়েড জীবে মাতৃকোষ থেকে শুক্রাণু বা জন্মমাতৃকোষে, যেটা আমাদের ক্ষেত্রে হয়। স্পোরিক হচ্ছে যে সুপুষ্পক উদ্ভিদে পরাগধানিতে এবং ডিম্বাশয়। আর জাইগোটিক হচ্ছে নিষেকের পর, জাইগোটে। আচ্ছা, তারপর হচ্ছে মায়োসিস আছে। মায়োসিসের মধ্যে আবার মায়োসিস 1, মায়োসিস 2। সো ফার্স্টে আসে ইন্টারফেস, মায়োসিস 1, মায়োসিস 2, ইন্টারকাইনেসিস এবং মায়োসিস। এটা বলতে মূলত সাইটোকাইনেসিসকে বুঝিয়ে। আচ্ছা, মায়োসিস 1-এ হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা মানে 1টি থেকে 2টি, আর মায়োসিস 2-তে হচ্ছে যে
এই দুটি থেকে আরও দুটি চারটি টোলা। সো মায়োসিস ওয়ানে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান, আমরা ওখান থেকে শুরু করি। প্রোফেজ ওয়ান, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ল্যাপটোটিনটা বলি এটা হচ্ছে যে অলমোস্ট প্রোফেজের নেই, মানে প্রোফেজ যে পড়ছিলাম আমরা মাইটোসিসের, এখানে কী হয়, জল বিয়োজনের সৃষ্টি হয়, ফলে খাটো ও মোটা দেখায়, ক্রোমোজোমগুলো খাটো ও মোটা দেখায়। তারপর হচ্ছে যে ক্রোমোজোমগুলো রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে যে প্রাণী কোষের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো ফুলের তোড়ার মতো দেখায়, একে বলা হয় পোলারাইজড বিন্যাস বলে। তারপর হচ্ছে যে এরপর হচ্ছে জাইগোটিন আসে, এই পর্যায়ে পিতা থেকে আগত একটি ক্রোমোজোম এবং মাতা থেকে আগত একটি ক্রোমোজোম মিলে কি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়। এই ঘটনাকে বলা হয় সিনেপসিস। জোট বাঁধা ক্রোমোজোমগুলোকে বলা হয় কি, বাইভ্যালেন্ট বলা হয়। জোট বাঁধা ক্রোমোজোমগুলোকেও কি বলা হয়, বাইভ্যালেন্ট বলা হয়। তারপরে নিউক্লিয়ার ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে। তো এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা দেখায় কোথায় যেন, প্যাকেটিন পর্যায়ে উপরে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্যাকেটিন ওভার যেটা। এই কারণে এই পর্যায়ে কি জানো, ক্রসিং ওভার ঘটে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি, ফলে দুটি সেন্ট্রোমিয়ার ও 4টি ক্রোমাটিড উৎপন্ন হয়। এই ঘটনাকে বলা হয় টেট্রাড। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় কি জানো, সিস্টার ক্রোমাটিড, এবং ভিন্ন ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে বলা হয় কি, দুটি নন সিস্টার মধ্যে জোট সৃষ্টি হওয়াকে বলা হয়। আর কায়াজমার সৃষ্টির স্থলে কি জানো, ক্রসিং ওভার ঘটে। সো প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়, কিন্তু এখানে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। লাস্ট হচ্ছে ডিপ্লোটিন। এই পর্যায়ে আরও খাটো মোটা হতে থাকে। ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ সৃষ্টি হয়। ফলে দুটি কায়াজমার মধ্যে লুপের সৃষ্টি হয়। কায়াজমা প্রান্তের দিকে সরে যেতে থাকে, একে বলা হয় প্রান্তীয়করণ। আর ডায়াকাইনেসিসে কী হয়, আরও মোটাও খাটো হয়, কিন্তু কাহিনী হচ্ছে যে যখন আরও মোটাও খাটো হয় প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেনের কি বিলুপ্তি ঘটে। ক্রসিং ওভার নিয়ে আলোচনা করি। মায়োসিস ওয়ানের প্রোফেজ প্যাকেটিন উপপর্যায়ে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় হওয়াকে কি বলা হয়, ক্রসিং ওভার বলে। কৌশল, দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায় কি বলা হয়, এন্ডোনিউক্লিয়াসের প্রভাবে। একটি অংশের সাথে অপর অংশ কি যুক্ত হয়, লাইগেজ দ্বারা যুক্ত হয় প্রান্তীয়করণের দ্বারা। ক্রোমাটিডের বিনিময় শেষ হয়। প্রান্তীয়করণ দ্বারা ক্রোমাটিডের অংশের বিনিময় শেষ হয়। গুরুত্ব কি, মানে যেহেতু এখানে ক্রোমাটিডের অংশের বিনিময় হয়ে যায়, ফলে জিনগত পরিবর্তন সাধন হয়। কারণে বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়, ফলে নতুন পরিবেশের টিকা বা অভিযোজন ক্ষমতার কারণে উন্নত বৈশিষ্ট্য আর কি। হচ্ছে ক্রোমোজোমের জিনের অবস্থান জানা যায়, এছাড়া ক্রসিং ওভার দ্বারা ক্রোমোজোমের জিনের অবস্থান, জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি করা যায়, এগুলোই। এরপর আছে মেটাফেজ ওয়ানের চিত্রগুলো দেখে নাও। এখানে প্রোফেজের মেটাফেজে হচ্ছে যে সেন্ট্রোমিয়ারের বিভক্তি হয়, কিন্তু এখানে সেন্ট্রোমিয়ারের কোনো বিভক্তি হয় না। ক্রোমোজোমগুলো আরও খাটো মোটা হতে থাকে। অ্যানাফেজ ওয়ান হচ্ছে গতীয় পর্যায়ে, এখানে VLIJ আকৃতি দেখা যায়। হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায়। ক্রোমোজোমগুলো পৃথক হয়ে যায়। তারপর হচ্ছে টেলোফেজ ওয়ান হচ্ছে নিউক্লিয়াস পূর্ণভাবে জল যোজন ঘটে, ক্রোমোজোম সরু ও অস্পষ্ট হয়। কোষ প্লেট সিস্টেম হয়ে সাইটোকাইনেসিস হবে, অথবা মায়োসিস 2 স্টার্ট হবে। এর পাশে মায়োসিস 2টা, এটা যদি এখানে আমি ফুল আঁকি নেই, প্রোফেজ 2 আছে, মেটাফেজ 2 আছে। এর প্রসেসটা ফুল হচ্ছে মাইটোসিসের নেই, জাস্ট চিত্রগুলো আমরা একবার বই থেকে দিয়ে দিব। মায়োসিস ওয়ানের প্রথম পর্যায়ে হচ্ছে প্রোফেজ 1, এটা আমরা অলরেডি বলছি। প্রোফেজ 1 এর উপপর্যায়ে অনেক দীর্ঘ হয়, আর এটা হইতে কি প্রায় 1 মাস সময় লাগে, ঠিক আছে। প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ, মায়োটিক বিভাজনটির সময় প্রায় 1 মাস হচ্ছে। এখানে শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ বিভাজন হতে কি 1 সপ্তাহ লাগে। সো জাস্ট এগুলো দেখি না। জাইগোটিনে জাস্ট 2টা অ্যাড হওয়ার পর এখানে প্যাকেটিন যে ক্রোমোজোমের যে বিভক্তি হয়, ক্রোমাটিডগুলোর মধ্যে কি কায়াজমা সৃষ্টির স্থলে
লুপের মতো সৃষ্টি হয়, যদিও এটা ডিপ্লোটিনে, আর লাস্টে দিয়ে হচ্ছে যে ডায়াকাইনেসিস, এটা যদিও প্যাকাটিনে ঘটে, মানে ক্রসিং ঘটে, মানে ডায়াকাইনেসিস। আচ্ছা, তারপর হচ্ছে যে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আমরা অল্প অল্প যে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম, বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব মেরুর দিক থেকে, মানে স্ব মেরুর দিক থেকে, এটা যদি মেটাফেজ স্ব মেরুর দিক থেকে কি দূরত্ব সবসময় সেন্ট্রোমিয়ারের সমদূরবর্তী থাকে আর কি। তো ট্র্যাকশন ফাইবারের সাথে, এখানে হচ্ছে ট্র্যাকশন ফাইবারের সাথে যুক্ত হয় সেন্ট্রোমিয়ারের সঙ্গে মাইটোটিক, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, ক্রোমোজোমের ক্রোমোজোমের মধ্যে কি লুপের সৃষ্টি হয়, ক্রোমোজোমগুলো আরও খাটো মোটা হতে শুরু করে। আচ্ছা, বাইভ্যালেন্টের ট্র্যাকশন ফাইবারে পৃথক থাকলেও এ পর্যায়ে কি সমাপ্তি করে, টানে পৃথক হতে থাকে। অ্যানাফেজ 1 কী হয়, হোমোলোগাস ক্রোমোজোম কী হয়, হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায়, বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোমগুলো পৃথক হয়ে যায় এবং বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোম বিপরীতমুখী দুটি মেরুর দিকে ধাবিত হয়। আচ্ছা, যাই হোক, এখানে গতীয় দশাগুলো বলে দিবে। আর টেলোফেজ 1 হচ্ছে যে এখানে হচ্ছে নিউক্লিয়ারগুলো তো বলছি আমরা আগে। আচ্ছা, ইন্টারকাইনেসিস হচ্ছে যে মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথমবার বিভাজন এবং দ্বিতীয় বিভাজনের অন্তর্বর্তীকালীন সময়টাকে কী বলা হয়, ইন্টারকাইনেসিস বলা হয়। মায়োসিস 2টা একদম এক্সাক্ট সেম, জাস্ট চিত্রগুলো দেখুন, ওই এখান থেকে চিত্রগুলো স্টার্ট হবে, এখান থেকে টেলোফেজ 1-এর পর থেকে দেখো। ফার্স্টে ডায়াকাইনেসিস দেখো, অংশের বিনিময় করে, তারপরে ওইটা একটা এরকম অনেকটা, মানে এটা কী বলে, আই ডোন্ট নো, আচ্ছা দেখাই তো যাচ্ছে না। এটা এইভাবে কী প্রসেস একটা সৃষ্টি হয়। এটার পর হচ্ছে যে অ্যানাফেজ 1, গতীয় পর্যায়ে ভিএলআইজের মতো অনেকটা দেখায়। এটার পর হচ্ছে যে দুই দিকে দুই পার্টের বিভাজন এবং মাঝখানে কোষ প্লেট সৃষ্টি হওয়া শুরু হয়, দুই দিকে দুটি অপত্য কোষ। পরে প্রোফেজ 2-তে এটা দেখে আবার সোজা হয়ে যায়। তারপর আবার স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হওয়ার কারণে স্পিন্ডল পুরো বিষুবীয় অঞ্চল থাকে মেটাফেজ 2-তেও। পরে ভিএলআই যেখানে আবার গতীয় পর্যায়ে, আর লাস্টে দিয়েছে এখানে কি 2-4টে শেষ। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা স্পোরিক দেখুন, টার্মিনাল এটা কখন করছে আমরা বলছি না, হয়তো তোমরা পড়ছি। স্পোরিকটা হচ্ছে যে পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর তৈরির সময় আর ডিম্বাশয়ের মধ্যে মেগাস্পোর জন্মের সময় হয়। আচ্ছা, আচ্ছা, এর একটা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য, এটা আমরা কি দেব জনিক্র পুনিক্র খনি দরকার নেই, এটা মনে রাখবা। দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি ঘটায়, তারপর বংশবৃদ্ধি ঘটায়, জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তারপর হচ্ছে যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে, পুনরুৎপাদন করে, গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা। তারপরে হচ্ছে যে লাস্টে যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হচ্ছে ক্যান্সার এগুলো, আর ক্রমাগত ক্ষয়পূরণ করে, এগুলো তো অলরেডি বলছি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে। তো মানে যে দেহের গঠন ও বৃদ্ধি, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা, তারপর হচ্ছে যে কি পুনরুৎপাদন, তার হচ্ছে দিয়ে আবার কী লিখলাম, অনিয়ন্ত্রিত মাইটোসিস কুফল। আচ্ছা, যাই হোক, এগুলো বলে দিব। আর এখানে এটা খুব ইম্পর্টেন্ট, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল যে P53। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। কোষের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা মাইটোসিস নিয়ন্ত্রিত হয়। নিয়ন্ত্রণ কার্যকরী টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার কোষের সাইক্লিন ডিপেন্ডেন্ট এর নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। P53 নামক একটা প্রোটিন সাধারণত কোষ বিভাজনকে বিরত রাখে, কিন্তু এটি ডিফেক্টিভ হলে ক্যান্সার মানে শুরু হয় আর কি। ক্যান্সার কোষ তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে নেয়, আর কোনো কোষ বিভাজনে কোষ নিয়ন্ত্রণকারী কোষ চক্র নিয়ন্ত্রণকারী দুই ধরনের প্রোটিন হচ্ছে যে প্রোটিন কাইনেজ ও সাইক্লিন। টিউমার সৃষ্টি হওয়াকে বলে অঙ্গোজেনেসিস। আর যেসব রাসায়নিক পদার্থ এগুলোকে উৎসাহিত করলে একটা মিউটাজিনস। এ ভাইরাসের তারপর হচ্ছে যে আচ্ছা, বিভিন্ন দেহের বিভিন্ন অংশে দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া হলো মেটাস্টেটিস। এই বিভিন্ন প্রকার
প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে। এই ভাইরাসের B6 এবং B7 জিন দুটি ক্যান্সার তৈরি করে। আচ্ছা, তারপর হচ্ছে কোষের মৃত্যু হয় দুই ধরনের, একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস হচ্ছে যে পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে, আর অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মায়োসিসের গুরুত্ব হচ্ছে জনন কোষ সৃষ্টি করে, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে, প্রজাতির স্বকীয়তা বজায় রাখে। তারপর হচ্ছে যে বৈচিত্র্যের সৃষ্টি করে, অভিব্যক্তি ঘটায় বা অভিযোজন যেটাকে বলা হয়। তারপর হচ্ছে গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি করে, যৌনক্রম এবং ম্যান্ডেলের সূত্র কি জানা হয়, এগুলো তো আমরা অলরেডি পড়ছি। এখন জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে মায়োসিস ও মায়োসিসের মধ্যে ডিফারেন্স। তারপরে পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। আর তেমন কিছু নেই, জাস্ট এখানে মাইটোসিস কোষ বিভাজন কোথায়, দেহকোষে হয়, আর মায়োসিস কোথায় হয়, মাতৃকোষে সংগঠিত হয়। তারপরে হচ্ছে যে অপত্য কোষের একটি হতে দুটি, আর এখানে একটি থেকে চারটি। তারপর হচ্ছে যে অপত্য ক্রোমোজোম সংখ্যা কি সমান থাকে বা ইকুয়েশনাল, অ্যান্ড একটা হচ্ছে সমীকরণিক বিভাজন, একটা বলে হয় যে কি রাসমূলক বিভাজন। তারপর হচ্ছে ইন্টারফেস পর্যায়ে এখানে দীর্ঘ, এখানে হচ্ছে যে ক্ষণস্থায়ী। তারপর হচ্ছে সিনেপস ও ভাইলোম এখানে সৃষ্টি হয় না, এখানে হয়। তারপর হচ্ছে ক্রসিং ওভার ঘটনা এখানে ঘটে, জিনগত পরিবর্তন এখানে হয় না, এখানে হয়। বিবর্তন ও যৌনক্রম আর কি, যেটাই বললাম। তারপর হচ্ছে ক্রোমোমিয়া, দরকার নেই ক্রোমোমিয়াটা আমি আসলে। তারপর হচ্ছে যে নিউক্লিয়াস মধ্য পর্যায়টি দীর্ঘস্থায়ী, নিউক্লিয়াস মধ্য পর্যায়ে স্বল্পস্থায়ী। এটা অলমোস্ট আন্ডার মধ্যে ইন্টারফেসের ডিএনএ রেপ্লিকেশন ইন্টারফেস দশায় সম্পন্ন হয়, ডিএনএ প্রোফেজ দশায় সম্পন্ন করে, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে ইন্টারফেসে হয় আর এখানে হচ্ছে প্রোফেজ দশায় হয়। তারপর হচ্ছে যে এখানে বিভাজন নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস দুইবার হয় আর ক্রোমোজোম কয়বার হয়, মাত্র একবার হয়, আর এখানে সবগুলো একবার। আর হ্যাপ্লয়েড জীবের কোথায় ঘটে, মেন্ডেলের সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, এটা ব্যাখ্যা করা যায়। আর ক্রোমোজোম ও জিনের মধ্যে মিল, ডিপ্লয়েড জীবের ক্রোমোজোম সংখ্যা দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম।